লাইভ থেকে দেখতেছিলা, দেখো তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। এখন এখন এই পজিশনে শোনা যাওয়ার কথা সবকিছু ভালো মতো। একটু আগে একটু প্রবলেম ছিল, সাউন্ডের প্রবলেম ছিল, সাউন্ডের প্রবলেম নিয়ে তো ক্লাস করা যায়। হ্যাঁ, এখন ক্লিয়ারলি শোনা যায়। হ্যাঁ, এখন ক্লিয়ারলি শোনা যাওয়ার কথা। তাহলে যে বিষয়ে আমরা বলতেছিলাম যে মেডিকেলের প্রিপারেশনের জন্য তুমি প্রিপারেশন শুরু করবা কি করবা না, মানে সেকেন্ড টাইমের প্রিপারেশন, বা তুমি যদি ফার্স্ট টাইমেরও হয়ে থাকো ভিডিওটা দেখতে পারো বা ক্লাসটা দেখতে পারো। এই প্রিপারেশন শুরু করার জন্য এই শুরু প্রিপারেশন শুরু করার জন্য আমাদের যে ফাইনাল ফাইনাল যে আমাদের যে কথাটা মাথায় রাখতে হবে যে ইয়েস অর নো তে অ্যান্সার দিতে হবে, যে আমি প্রিপারেশন শুরু করব কি করব না। তুমি যদি এটার মাঝামাঝি একটা পর্যায়ে থাকো, যে ইয়েস আর নো এর মাঝামাঝি একটা লেন্থে থাকো, তাহলে তোমার প্রিপারেশন শুরু করার দরকার নাই। নোতে যদি থাকো তাহলে তোমার প্রিপারেশন শুরু করার দরকার নাই। কারণ তুমি মাঝামাঝি যদি থাকো, মাঝামাঝি পজিশনে, মানে ভাবতেছো কি যাবো কি যাবো না, মানে মেডিকেল প্রিপারেশন শুরু করব, সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করব কি করব না, এরকম একটা সিচুয়েশনে আছো, মানে যদি থাকো, তাহলে ভাই দরকার নেই। কারণ কি হবে, তোমার থেকে আরো 10,000 স্টুডেন্ট, 20,000 স্টুডেন্ট অলরেডি পড়া শুরু করে দিছে। অলরেডি তারা ওইভাবে তাদের মেন্টালিটিটা চেঞ্জ করে ফেলছে, তাদের মেন্টালিটিটা ওরকম ভাবে বানায় ফেলছে যে না আমার একটা কিছু করতে হবে, সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে হবে, যেটাই হোক। তাদের পারপাস আছে। আসলে দেখো, রাইট আর রং ওইটা আমরা ডিসাইড করতে পারবো না, কিন্তু তাদের যে পারপাস, ওই পারপাস অনুযায়ী তারা ডিসিশন তাদের ডিসিশন তারা নিয়ে ফেলছে। এখন তুমি যদি প্রিপারেশন না নিয়ে ভাবো যে না আমি 1 বছর গ্যাপ দিব না, আমি অন্য একটা ভার্সিটিতে ভর্তি হবো, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছে বা যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক, তাদের জন্য তো ক্লাসগুলো দিতে হবে, তাদের জন্য তো পড়াইতে হবে, বা যে ক্লাসগুলো দেই আমি ওগুলো যদি একটু হলেও কারোর জন্য বেনিফিট হয় বা বেনিফিশিয়াল হয়, তাহলে তো হলোই। এতটুকুই পারপাস, এটাই। সো তোমাকে যদি বলে পারপাস কি, পারপাস এটাই, মেডিকেল সেকেন্ড ইয়ারের প্রিপারেশন নেওয়া। হইলে হবে, না হইলে নাই, না হইলে নাই, এত চিন্তা করার আমার কোনো কারণই নাই। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট টাইমের ক্ষেত্রেও একই কথাই। তাহলে আমরা চলো তরঙ্গ চ্যাপ্টার থেকে সবার শুরুতে কি কি পড়বো এদিকে দেখি। এখানে বেশ কয়েকটা কথাবার্তা দেওয়া আছে। এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, কম্পনশীল বস্তুই হচ্ছে শব্দ তৈরির বা উৎস বা সনক বলা হয়। এই সনক টনক এগুলো আমাদের লাগবে না, লাগবে হচ্ছে কম্পনশীল বস্তু থেকে শব্দ তৈরি হয়। শুধু এই পয়েন্টটা মনে রাখবো, যে ধরে নাও আমি একটা ফ্লো চার্ট লিখি, ফ্লো চার্টটা হবে এরকম যে একটা কম্পন বানাবো আমি, কম্পন। এই কম্পন থেকে তৈরি হবে হচ্ছে ওয়েভ বা তরঙ্গ, এবং তরঙ্গ থেকে তৈরি হবে আমাদের শব্দ। এই ফ্লোচারটা যদি মাথায় রাখো, তো উপরে 2-3টা পেজ তোমার একবারে পড়া হয়ে যাবে। ওই 2-3টা পেজের আর পড়ার কোনো দরকার পড়বে না। আচ্ছা, তাহলে প্রথমে এই লাইনটা লিখে রাখো বা এই লাইনটা দাগায় রাখো, তারপরে সামনে আসো। সামনে তরঙ্গ চ্যাপ্টারে আসলে বিস্তারিত অনেক কথাবার্তা, অনেক ভিতরে অনেক কিছু হিবিজিবি পেঁচাল। এত হিবিজিবি পেঁচাল আমাদের মেডিকেলের জন্য তো লাগে না এতটা কথা, কারণ আমি যা যা পড়াবো এত কিছু বলবো, এত কিছুর মধ্যে ভাইয়া এগুলা সত্যি কথা বলতে ভিতরের যে হিবিজিবি বাংলা কথার টপিকগুলো আছে ওগুলো খুব একটা লাগে না। তাহলে আমরা প্রথম কথা মাথায় রাখবো, একটা কম্পন তৈরি হবে, কম্পন থেকে ওয়েভ তৈরি হবে, ওয়েভ থেকে শব্দ তৈরি হবে। তুমি যে কোনো কিছুকে যদি যে কোনো একটা স্টিলের কিছুতে যদি একটা বাড়ি দাও, ওই বাড়ি দিলে একটা শব্দ তৈরি হবে কিভাবে? প্রথমে এই স্টিলের কিছুতে কম্পন তৈরি হবে, তাই না? এই কম্পন তৈরি হওয়ার পরে একটা ওয়েভ তৈরি হবে, এই ওয়েভের ফলে তোমার কানের মধ্যে যাবে শব্দ। এবং তোমার এই যে একটু বেসিক কথা বলি, যে তোমার যে এই ওয়েভ তৈরি হওয়ার ফলে এই ওয়েভ বা তরঙ্গ, তরঙ্গকে আমি ডিফাইন করি এভাবে, সাপোজ একটা ওয়েভ তৈরি হলো, ওয়েভ তৈরি হওয়ার পরে তোমার কানের মধ্যে যে একটা শব্দ যাবে, এই কানের মধ্যে শব্দ যাবে ওয়েভের ফলে অথবা কম্পনের ফলে। কম্পন, যে তুমি প্রথমে একটা কম্পন দিছো, প্রথম যে একটা স্টিমুলেশন দিছো, ওই স্টিমুলেশনের ফলে তোমার একটা কানের মধ্যে শব্দ যাবে। এই শব্দই এই চ্যাপ্টারের মূল কাহিনীটা হচ্ছে এটাই। তাহলে তোমার একটা শব্দ তৈরি হবে, এবং এই শব্দের মাধ্যমে শব্দের ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়বো, তরঙ্গের ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়বো, সবকিছুই পড়বো। কিন্তু মেন কাহিনীটা কি? শব্দ তারপরে তোমার যাবে কানে। কানের কোথায় যাবে? কানের কয়টা লেয়ার? ফিজিক্সের মধ্যে বায়োলজি জানতেছে কানের কয়টা কয়টা ধাপ আছে কানের? বহিকর্ণ, তারপরে মধ্যকর্ণ, তারপরে অন্তকর্ণ। বলো তো কানের কোথায় যাবে এই শব্দটা? কানের কোথায় যাবে? এই যে এখানে যে শব্দ তৈরি হলো, এটা কোথায় যাবে? বহিকর্ণে, মধ্যকর্ণে নাকি অন্তকর্ণে? হোয়ার? কোথায় 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 বলো? কোথায় যাবে? শব্দ যাবে হচ্ছে অন্তকর্ণে। সত্যি কথা বলতে বহিকর্ণ পাস করবে, বহিকর্ণের যে 3টা লেয়ার, পিনা, তারপরে যে অডিটরি মিটাস, এগুলো সবকিছু পাস করবে, পাস করে মধ্যকর্ণে যাবে। মধ্যকর্ণে যাওয়ার পরে তারপরে যাবে অন্তকর্ণে। অন্তকর্ণে যাওয়ার পরে কি হবে? শব্দ। শব্দে অন্তকর্ণের আবার কোথায় যাবে? অন্তকর্ণের 2টা ভাগ আছে, হয়তো অনেকের ভুলে গেছো, ফিজিক্স ক্লাস করতে করতে এসে বায়োলজির ক্লাস করতেছো, মনে করো না এটা। এটা আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এটা কিন্তু আমাদের লাগবে, পরীক্ষায় আসবে। অন্তকর্ণের কোথায় যাবে শব্দ? অন্তকর্ণকে আবার যদি আমরা ভাগ করি, অন্তকর্ণের 2টা ভাগ আছে। একটা হইতেছে যেটা হচ্ছে ভাষাম্য অঙ্গ, ভারসাম্য, আরেকটা হচ্ছে শ্রবণ অঙ্গ।
অন্তঃকরণের দুইটা অংশ, ভারসাম্য ও শ্রবণ। ভারসাম্য অঙ্গকে বলা হয় হচ্ছে ভেস্টিবুলার অ্যাপারেটাস, ভেস্টিবুলার অ্যাপারেটাস, এবং শ্রবণ অঙ্গকে বলা হয় ককলিয়া, ককলিয়া। আচ্ছা ভাইয়া, ভালো কথা বুঝছি। আপনি পড়াইতেছেন ওয়েভ, ওয়েভ থেকে তৈরি হয়েছে শব্দ, শব্দ থেকে আমার শব্দ গেলে হইতেছে শব্দের যে শ্রবণ অঙ্গে, আমাদের কানের যে শ্রবণ অঙ্গ, শ্রবণ অঙ্গের কোথায়? ককলিয়াতে। এখন ককলিয়াতে যাওয়ার পর কি হবে? আমি কি শব্দ শুনতে পারবো ককলিয়াতে যাওয়ার পরে? ককলিয়াতে যাওয়ার পরে শব্দ শুনতে পারবো এরকম কোনো কথা আছে? এরকম কোনো কথা নাই। ককলিয়াতে যাওয়ার পরে এটা তো যাইতে হবে ব্রেইনে, ব্রেইনে না গেলে আমি শব্দ কেমনে শুনবো? ব্রেইনে যাবে, কিন্তু ব্রেইনে কি দিয়ে যাবে? একটা নার্ভ দিয়ে যাইতে হবে না? কোন নার্ভ দিয়ে যাবে? রিলেট করতে পারতেছো? ককলিয়া দিয়ে ব্রেইনে কোন নার্ভ দিয়ে যাবে? 8 নাম্বার করোটিক স্নায়ু, ভেস্টিবুলার ককলিয়ার, কি জানি নাম ওইটার, অডিটরি, অডিটরি, অডিটরি বা ভেস্টিবুলো ককলিয়ার, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, অডিটরি নার্ভ দিয়ে আমাদের ব্রেনে যাবে। তাহলে মূল কথা হচ্ছে এটাই। আমাদের এটা জুলজির পড়া ছিল, জুলজির পড়া জাস্ট একটু রিক্যাপ করলাম, দেখলাম কতটুকু তোমাদের মনে আছে, বা একটু জাস্ট স্টিমুলেশন দিলাম। যেহেতু সেকেন্ড টাইমের ক্লাস, এটা সেকেন্ড টাইমের ক্লাসের মতো করে নিব, ফার্স্ট টাইমের ক্লাসের মতো করে যারা অ্যাডভান্স স্টুডেন্ট তারা অ্যাডভান্স স্টুডেন্টের মতো করে দেখতে পারো। আচ্ছা ভালো কথা, এগুলা ভাই বুঝছি। সামনে আগান, সামনে আগাই। সামনে আর কি কি আছে? সামনে এখানে বেশ কয়েকটা হিবিজিবি পেঁচাল আছে। শব্দ তরঙ্গের উৎপত্তি, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা একটু দেখতে পারো। কোন স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলো স্থানান্তর ছাড়া যে পর্যায়বৃত্ত আন্দোলন দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয় তাকে বলা হয় তরঙ্গ। এই আমাদের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে বেশ কয়েকটা পয়েন্ট আমাদের উল্লেখ করতে হবে। কি পয়েন্ট? স্থিতিস্থাপক মাধ্যম, প্রথম কথা, একদম মানে একদম মানে পার্মানেন্ট স্থানান্তর হবে না। পার্মানেন্ট স্থানান্তর ছাড়া পর্যাবৃত্ত আন্দোলন থাকতে হবে একটা। পর্যাবৃত্ত আন্দোলন কি মনে আছে? লাস্ট আগের আগের চ্যাপ্টারটা, পর্যাবৃত্ত আন্দোলন। একটা জায়গাতে একবার যাবে, ওই জায়গা থেকে আবার ঘুরে আবার আরেকবার আসবে, এরকম একটা কনসেপ্ট পর্যাবৃত্ত আন্দোলন। একটা ওয়েভ তৈরি হবে, এই ওয়েভটা আবার আগের আগের জায়গায় ফিরে আসবে, পর্যাবৃত্ত আন্দোলন। পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করবে। ওই কণাটা কিন্তু সঞ্চালিত হবে না, শক্তিটা সঞ্চালিত করবে। এই তিনটা যে আমাদের চেক পয়েন্ট, চেক পয়েন্টগুলো খেয়াল করবো। স্থিতিস্থাপক মাধ্যম থাকতে হবে, স্থানান্তর মানে একদম পার্মানেন্ট স্থানান্তর হবে না। পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর হবে, তরঙ্গ। এতটুকু বুঝা গেছে? বুঝা গেলে ভেরি গুড, সামনে আঁকো। তারপরে দিকে এখন কিছু সিদ্ধান্ত আছে, সিদ্ধান্তের অনুযায়ী তোমার একটা লাইন আসবে যে আমরা বস্তুর কম্পন দরুন শব্দ উৎপন্ন করতে পারি। সর্বপ্রকার শব্দের উৎপত্তির মূল উৎসই হবে বস্তুর কম্পন, আর কম্পনের ফলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে পরিণত হয়। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, এবং এই লাইনটা আমি এতক্ষণ ধরে বলতেছি তোমাদের, এতক্ষণ ধরে এই লাইনটা নিয়েই কথাবার্তা বলতেছি। পারা যাবে? পারা যাবে অবশ্যই। তারপরে আসে তরঙ্গ এবং শক্তি, এই পার্টের মধ্যে ওয়েভ অ্যান্ড এনার্জি, এই পার্টের মধ্যে খুব একটা কিছু নাই, খুব একটা কিছু নাই সামনে। আচ্ছা তারপরে দিকে সরাসরি চলে আসে ওয়েভের মধ্যে। এখানে লাস্ট চ্যাপ্টারের পড়াশোনা আছে, লাস্ট চ্যাপ্টারের পড়াশোনা আমাদের এতটা নেসেসারি না। ওয়েভের মধ্যে, ওয়েভের মধ্যে প্রথম যে পয়েন্টটা, প্রথম যে এমসিকিউটা আমাদের মাথায় রাখতে হবে যে ওয়েভ বা তরঙ্গ। এই চ্যাপ্টারে প্রথম এমসিকিউটা কি? প্রথম এমসিকিউ হবে যে যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। একটু আগে পড়ে আসলাম। তড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেটা তড়িৎ চৌম্বকের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 4 আর 5, এখানে আমরা পড়বই। তারপরে এখানে এই লাইনটা পড়ে রাখবা তুমি। কোনো ধরনের শব্দ সঞ্চালনের জন্য একটা স্থিতিস্থাপক মাধ্যম দরকার হয়, কিন্তু কোনো ধরনের চৌম্বক স্থানান্তরের জন্য বা চৌম্বকত্ব স্থানান্তরের জন্য কোনো ধরনের আমাদের স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয় না। এটা খেয়াল করতে হবে। তরঙ্গের বৈশিষ্ট্যতে চলে আসো। তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে সব কথা খুব ইম্পর্টেন্টলি মনে রাখবো। একটা তরঙ্গের তোমার দেখো এখানে লেখা আছে যে মেইন প্রথম কথাটা, যে একটি মাধ্যমের বিভিন্ন কণার সম্মিলিত কম্পনের ফলে তৈরি হয় তরঙ্গ। কম্পনের ফলে যে তরঙ্গ তৈরি হবে, এটা তো সবার শুরুতেই বলে আসলাম। তরঙ্গের বিস্তার আছে, তরঙ্গের কম্পন আছে, ভালো কথা। তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আছে, ভালো কথা। এগুলো আমরা সবকিছু দেখবো একটু পরে। এই তরঙ্গটা হইতে পারে অগ্রগামী, হইতে পারে স্থির তরঙ্গ, হইতে পারে তরঙ্গটা হচ্ছে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, হইতে পারে লাম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। আর তরঙ্গ আরেক নাম অনুপ্রস্থ তরঙ্গ, আর আর এর আরেক নাম অনুপ্রস্থ তরঙ্গ। তারপরে তোমার লাম্বিকের আরেক নাম অনুদৈর্ঘ্য তরঙ্গ, লাম্বিক অনুদৈর্ঘ্য। এটা মনে রাখার টেকনিক আছে, বলতেছি সবকিছু আস্তে আস্তে। অনুদৈর্ঘ্য তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গ, লাম্বিক অনুদৈর্ঘ্য তরঙ্গ, দুইটা কথাকে মাথায় রাখো। তারপরে তরঙ্গের তরঙ্গ মুখ থাকবে একটা, ঠিক আছে। তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন ঘটে। এখানে কি সমবর্তন ওয়ার্ডটা আছে?
তরঙ্গের কি সমাবর্তন ঘটে? সমাবর্তন কিন্তু এখানে লেখা নাই। সমাবর্তন তোমাকে যদি বলে তরঙ্গের সমাবর্তন ঘটে, এটা দুইটা অ্যান্সার হবে। ওই তরঙ্গটা কোন ধরনের তরঙ্গ ওইটার উপর ডিপেন্ড করে সমাবর্তন হবে কি হবে না ওইটা ডিফাইন করে। এখন ভাইয়া এই 8 নাম্বার পয়েন্টটা, তার জন্য আমি একটু স্টার্ট দিয়ে রাখলাম, পরে পড়াবো। 9 নাম্বার পয়েন্ট, তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে এবং এখানে একটা স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। এই কয়টা পয়েন্ট জাস্ট এমনি তুমি আগে পড়ে রাখবা, তারপর আমরা ভিতরে আস্তে আস্তে প্রত্যেকটা পয়েন্ট ডিকোড করবো, আস্তে আস্তে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আসবো। দেখো প্রথমে তরঙ্গের যে প্রকারভেদ, টাইপস অফ তরঙ্গ, তরঙ্গের প্রকারভেদের মধ্যে প্রথমে এটা দিকের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়। একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, নট নেসেসারি এট অল, জাস্ট পয়েন্টগুলো পড়তে পারো। একমাত্রিক তরঙ্গ কি বলা হয়? অনেকে দেখবা যে একমাত্রিক তরঙ্গ নিয়েই তোমার 10 মিনিট পেঁচাল পারতেছে। একমাত্রিক তরঙ্গ দিছে যেটা এক লিনিয়ার তরঙ্গ, মানে একমুখী তরঙ্গ। 10 মিনিট কথা বলার কি দরকার? একমাত্রিক তরঙ্গের এক্সাম্পল হইতেছে যেটা একমুখী একমাত্রিক তরঙ্গ, এটা দিয়ে কোনোদিন প্রশ্নও আসে না। দ্বিমাত্রিক তরঙ্গ হচ্ছে দ্বিমুখী তরঙ্গ বা 2 ডাইমেনশনাল তরঙ্গ, 2D, আর এটা 1D। বুঝাই যাচ্ছে। আমাদের পড়তে হবে ত্রিমাত্রিক তরঙ্গ। এই ত্রিমাত্রিক তরঙ্গের এক্সাম্পল পড়তে হবে, যে 1D আর 2D বাদ দিয়ে বাকি সবগুলাই ত্রিমাত্রিক তরঙ্গ। কি? আলোক, শব্দ, এগুলো আলো এবং শব্দ, এগুলো হচ্ছে সবগুলা ত্রিমাত্রিক বা 3D তরঙ্গ। মানে তোমার এখানে স্টেরিও সাউন্ড বলে না, স্টেরিও সাউন্ড প্রদর্শন করে তোমার। একদম সিম্পল কথা। তাহলে এগুলা নিয়ে এত পেঁচাল পারার দরকার নেই, আমাদের যেটা পরীক্ষায় আসবে ওদিকে বেশি ফোকাস দেওয়া দরকার। অযথা এত পেঁচাল পারবে কেন? তোমার যেটা পরীক্ষায় আসবে তুমি পারো না, চান্স পাও না অযথা। মেন জিনিসটা, এই বইয়ের মেন টপিকগুলা, মেন জিনিস আমি বুঝি না, আজে বাজে জিনিস পড়া তো টাইম নেই। তারপরে মেন বইয়ের এমসিকিউ পারি না, আজে বাজে জিনিস পড়া তো টাইম নেই। অযথা সময় নষ্ট করবা না দয়া করে, যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতেছো। আমার কথা খারাপ লাগলেও করার কিছু নেই। তারপরে ভাই এই ছবিটা দিকে খেয়াল করো, এখানে তরঙ্গটা সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে এটাকে বলে তরঙ্গের বিস্তার। এবং তরঙ্গের বিস্তার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, যে পর্যন্ত আমরা গেলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে পর্যন্ত গেলাম, এটা হচ্ছে ওয়েভ লেন্থ বা ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গের বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, দুইটা জিনিস পাইলাম। তারপরে হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল জিনিসটা কি? তাহলে আবার বলি, লাস্ট চ্যাপ্টার 8-এর পড়া, চ্যাপ্টার 8-এ এরকম একটা গ্রাফ ছিল। এই গ্রাফ অনুযায়ী আমরা একটা তরঙ্গের যদি গ্রাফ আঁকি, গ্রাফটা একটু বুঝলেই সবকিছু বুঝে যাব। যে এখান থেকে আমার তরঙ্গটা যদি শুরু হয়, এখান থেকে তরঙ্গটা যদি শুরু হয়, এখান থেকে এই পর্যন্ত একবার ঘুরে আসছে, তাই না? একবার ঘুরে আসছে, একটা পর্যাবৃত্ত আন্দোলনের মাধ্যমে একবার ঘুরে আসছে, যার কারণে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা। যে সর্বোচ্চ পরিমাণে উপরে উঠছে অথবা যে সর্বোচ্চ পরিমাণে নিচে নামছে, এটাকে বলবো আমরা এ বড় হাতের এ দিয়ে প্রকাশ করা যায়। এ ফর কি? এ ফর হচ্ছে অ্যামপ্লিটিউড, অথবা এ ফর বিস্তার। পারা যাবে? বিস্তার। তারপরে ল্যামডা পাইলাম, এ পাইলাম। এখন এখান থেকে এই পর্যন্ত আসতে যে টাইমটা লাগছে ওইটাকে আমরা টি বলবো, বা পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম বাংলায় কি বলা হয় এটাকে? পর্যায়কাল। এখন এই টি এবং ল্যামডার মধ্যে একটা সম্পর্ক আছে। টি এবং ল্যামডার মধ্যে কি সম্পর্ক? এবং এখানে আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ওমেগা, কৌণিক কম্পাঙ্ক। এই সবগুলোর মধ্যে একটা করে সম্পর্ক আছে, যেটা আমাদের বইতে বিস্তারিত আমরা পড়বো। তার আগে এখান থেকে তরঙ্গের যে মেইন আমাদের সূত্রটা, ওটা হচ্ছে y = a sin omega t প্লাস ডেল। লাস্ট ক্লাসের মানে লাস্ট চ্যাপ্টারে পড়া। ডেল হইতেছে এখানে আদি অবস্থা বা আদি দশা, মনে আছে তো? এগুলো জাস্ট মনে করানোর জন্য। ওয়াই হইতেছে যে অবস্থা, এই যে টাইম টি সময় পরে অবস্থা হচ্ছে ওয়াই, এ দিয়ে বোঝায় এইখানকার যে এ বিস্তার, সাইন ওমেগা টি প্লাস ডেল। ওমেগা হচ্ছে এখানে কৌণিক তরঙ্গ, এখানে টি যেটা ওই টাইম। এটি কিন্তু আবার তুমি পর্যায়কাল ধরো না, পর্যায়কাল বড় টি দিয়ে প্রকাশ করা হয়। এখানে একটা টার্ম থাকবে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অথবা কম্পাঙ্ক, শুধু কম্পাঙ্ক, নট কৌণিক কম্পাঙ্ক। মাথায় থাকবে শুধু কম্পাঙ্ক কোনটা? হ্যাঁ, মাথায় থাকবে। তারপরে আসো তাহলে এগুলোর মধ্যে কিছু সম্পর্ক দেখি। এগুলোর মধ্যে সম্পর্কের মধ্যে তাহলে প্রথম যে সম্পর্কটা আসবে ওটা হচ্ছে আমরা লিখব ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। এটা একটা সম্পর্ক যেটা চ্যাপ্টার 4-এ আমরা পড়ে আসছি। তাছাড়া টি ইজ ইকুয়াল টু 1/f, এটা একটা সম্পর্ক, এটা আমরা পড়ে আসছি। তাছাড়া আরো অনেক অনেক সম্পর্ক আছে, আমরা বই থেকে বিস্তারিত পড়বই সামনে আগাই। প্রথমে আছে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। এই তরঙ্গ সম্পর্কিত একটু কথাবার্তা বলতে হবে।
প্রথমে যে প্রশ্নটা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে যে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গের এক্সাম্পল কি এবং ক্রাইটেরিয়া কি, আমরা যদি আগে এক্সাম্পলগুলো পড়ি তাহলে একটু ভালো হবে। দেখো, একটা টেকনিক দিয়ে মনে রাখবো, এক্সাম্পলগুলো আগে পড়ি তারপরে উপরের দিকে আসতেছে। এই যে এক্সাম্পলগুলো, এটা পরীক্ষার হলে বারবার আসবে তোমার, এই যে এই জানার বিষয়, এই পাঠটুকু জানার বিষয়টুকু তুমি বই থেকে খুব ভালো মতো দাগায় রাখো। এটা মনে রাখার একটা টেকনিক আছে, আমি টেকনিক তোমাদের বলতেছি এবং কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলোও বলতেছি যে কিভাবে তুমি এই জানার বিষয়গুলো এখানে এগুলো একটু সলভ করতে পারবা, বা আর তরঙ্গ কোনটা লাম্বিক তরঙ্গ কোনটা এটা একটু বুঝতে পারবা। মেইনলি তোমার প্রথম কথা, আর তরঙ্গের আরেক নাম কি? আর তরঙ্গের আরেক নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, লাম্বিক তরঙ্গের আরেক নাম অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো, লাম্বিক, অনুদৈর্ঘ্য, তাই না? দেখো, লম্বা জিনিসই তো দৈর্ঘ্যে বাড়বে, এভাবে একটা মানে এটার আরেক নাম মনে রাখা যায়, লম্বা জিনিসই দৈর্ঘ্যে বাড়বে, লাম্বিক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ। আরেকটা টেকনিক আমাদের আছে যে একটা লম্বা লোক দাঁড়ায় দাঁড়ায় ঢোল বাজায়, এটা একটা কথা। তাহলে একটি লম্বা লোক দাঁড়িয়ে ঢোল বাজায়, এটা হচ্ছে আমাদের টেকনিক। এই টেকনিক ভাই একটু বলেন কি কি? এই এই যে একটি এই লম্বা ইন্ডিকেটস হচ্ছে লাম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপরে দাঁড়ায় ঢোল বাজায়, দাঁড়ায় এখানে ঢোল রিপ্রেজেন্ট করে সব ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অথবা সব ধরনের যেখানে শব্দ তৈরি হয়, যেটা দ্বারা শব্দ তৈরি হয়, পারবা? যেটা দ্বারা শব্দ তৈরি হয়, কি দ্বারা শব্দ তৈরি হয়? ঢোল দ্বারা শব্দ তৈরি হয়। ঢোল রিপ্রেজেন্ট করে কাকে? ঢোল রিপ্রেজেন্ট করে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে, যেটা দ্বারা শব্দ তৈরি হয়। এই দুইটা টেকনিকের আন্ডারে আমরা দেখো এখন এইগুলো পারবো, অ্যান্সারগুলো পারবো। প্রথমে হচ্ছে লাম্বিক তরঙ্গ, যেটা লাম্বিক তরঙ্গ, দেখো এই একটা ঢোল বাজাইলে শব্দ তৈরি হয় না, এটা একটা লাম্বিক তরঙ্গ। তোমার দেখো বাঁশি সুর বাজাইলে শব্দ তৈরি হয় না, এটা একটা লাম্বিক তরঙ্গ। ঢোল, বাঁশি সুর, লাম্বিক তরঙ্গ। তুমি যদি শব্দ করো, মুখ দিয়ে শব্দ করো, শব্দ তৈরি হবে না? মুখ দিয়ে শব্দ করলে শব্দ তো তৈরি হবেই, শব্দ একটা লাম্বিক তরঙ্গ। দেখো, তুমি যদি স্প্রিং টানাটানি করো, দেখবে যে হালকা হালকা শব্দ তৈরি হচ্ছে, ওইটা একটা তরঙ্গ, মানে লাম্বিক তরঙ্গ। কিন্তু দেখো তো, টানা তারের তরঙ্গ, এক্স রে, পানি, আলোর তরঙ্গ, এটাতে কোনো শব্দ তৈরি হয়? যেটাতে শব্দ তৈরি হয় না, ওগুলো হচ্ছে সব আর তরঙ্গ। আবার বললো না যে ভাই পানিতে ঢিল ছুড়লে তো তরঙ্গ তৈরি হয়, ওইখানে তো শব্দ তৈরি হয়, পানির মর্মর শব্দ, আস্তে আস্তে শব্দ তৈরি হয়। ওগুলা ওই বেসিক মানে ওই টেকনিক লাগবে না, এজ এ টেকনিক দিয়ে মানে যে এজ এ নেমোনিক্স হিসেবে মনে রাখবো আমরা, বেশি পেঁচাল পারবো না। আলো, পানি, এক্স রে, টানাতার, এখানে শব্দ তৈরি হয় না, যার কারণে এগুলা অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ পারা যাবে। অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গের এক্সাম্পল কি? এখন আসো এগুলার কি বৈশিষ্ট্যগুলা কি, অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ বা এক্স রে, এগুলোর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য এটা জানার আগে মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল কথা তোমার আগে ভাই জানা নিতে হবে। ভাইটাল যে পার্থক্যটা, মানে অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থের যে মেইন পার্থক্য, অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ মেইন পার্থক্যটা কি ভাইয়া? মেইন পার্থক্য হচ্ছে এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গতে শব্দ তৈরি হয় ইনস্ট্রুমেন্টগুলো থেকে, এখানে শব্দ তৈরি হয় না। অনুদৈর্ঘ্য তরঙ্গতে শব্দ তৈরি হয়, এখানে শব্দ তৈরি হয় না। প্রথম কথা, অনুপ্রস্থ তরঙ্গতে শব্দ তৈরি হয় না। অনুপ্রস্থের এক্সাম্পল হচ্ছে আলো, আলোর যে তরঙ্গ, খুব ভাইটাল কথা এগুলা। আলোর যে তরঙ্গ, ওইটাতে শব্দ তৈরি হয় না। আর এখানে পানির যে তরঙ্গ, ওইটাতে পানি না, সরি, শব্দের যে তরঙ্গ, অথবা ইনস্ট্রুমেন্টের ওইখানে শব্দ তৈরি হয়, এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এখানে আলোর তরঙ্গ। এখন একটা যে ইম্পর্টেন্ট ভাইটাল কথা, আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 8, চ্যাপ্টার 7 ওগুলাতে কোনো শব্দ জাতীয় কিছু পড়ছি? ফিজিক্স চ্যাপ্টার 7, 8, 9 শব্দ পড়ছি? শব্দ কিন্তু পড়ি নাই। ফিজিক্স চ্যাপ্টার 7 সেকেন্ড পেপার চ্যাপ্টার 7-এ আমরা কি সমবর্তন ওয়ার্ডটা পড়ছিলাম? যারা সেকেন্ড টাইমের তারা বুঝতে পারতেছো, অথবা যারা সেকেন্ড ইয়ারে পড়ো তারাও বুঝতে পারতেছো। আমরা কি সমবর্তন ওয়ার্ডটা পড়ছি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 7-এ? সমবর্তন ওয়ার্ডটা পড়ছি। এই যে সমবর্তন ওয়ার্ডটা কার সাথে রিলেটেড? আমরা চ্যাপ্টার 7-এ কি শব্দ নিয়ে পড়াশোনা করছি নাকি আলো নিয়ে পড়াশোনা করছি? ইয়ং এর ডিচির পরীক্ষা এটা কি শব্দ নিয়ে পড়াশোনা করছি না আলো নিয়ে পড়াশোনা করছি? অবশ্যই এটা আলো নিয়ে পড়াশোনা করছি। সমবর্তন কিন্তু কোনোদিনও মানে লাম্বিক মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা অনুদৈর্ঘ্য তরঙ্গতে সমবর্তনে কিন্তু কোনো হিসাব নিকাশ আসবে না। এখানে যেটা আলো,
আলোর তরঙ্গ হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, এবং এই তরঙ্গের মধ্যে আমাদের সমবর্তন আসবে। এটা আমাদের মেইন ইম্পর্টেন্ট কথা, এইভাবে মনে রাখবা তুমি, যেভাবে মনে রাখতে বলছি। তাহলে চলে আসো উপরের দিকে। তাহলে সমবর্তন হয় কোথায়, হয় না কোথায়, আর এক্সাম্পলটা মাথায় রাখবো। সমবর্তন এখানে হয় না, এখানে সমবর্তন হয়, দ্যাটস ইট। তারপরে উপরের দিকে আসো বৈশিষ্ট্যতে। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে তোমার এই যে অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে প্রথম কথা মাথায় রাখবো যে এখানে সমকোণে, সমকোণে যায় সামনের দিকে, এটা একটা মাথায় রাখবো অনুপ্রস্থ বা আর তরঙ্গতে। তারপরে মাথায় রাখবো যে তরঙ্গ প্রবাহের মাধ্যমে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত তৈরি হয়। অনুপ্রস্থ তরঙ্গতে তরঙ্গ শীর্ষ, তরঙ্গপাত তৈরি হয়, এতটুকু মাথায় রাখো। তারপরে এইখানে সমবর্তন বা পোলারায়ন ঘটে, ঠিক আছে, এতটুকুই, আর কিছু লাগবে না। তারপরে তুমি চলে আসো আর তরঙ্গ, কি বলে, আর তরঙ্গ তো শেষ, লাম্বিক তরঙ্গতে। লাম্বিক তরঙ্গ থেকে কি পড়বো ভাইয়া? লাম্বিক তরঙ্গ থেকে প্রথমে মাথায় রাখবো যে লাম্বিক তরঙ্গের এক্সাম্পল কি। এক্সাম্পল হচ্ছে যেগুলোতে শব্দ হয়, যেমন স্প্রিং, তারপরে হচ্ছে ঢোল, এগুলোতে শব্দ হয়, বাঁশি সুর যেগুলোতে শব্দ হয়। তারপরে মনে রাখবো এখানে কি হয়, এখানে সংকোচন প্রসারণ তৈরি হয়। ওইখানে কি হয়, আহ, ওইখানে তোমার একটা তরঙ্গের সমকোণে প্রসারিত হয়, এবং তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত থাকে, একটা উপরের পয়েন্ট এবং নিচের পয়েন্ট থাকে, বাট এখানে থাকে সংকোচন এবং প্রসারণ। এই যে সংকোচন এবং প্রসারণ, সংকোচন প্রসারণ থাকে কোথায়? লাম্বিক তরঙ্গতে। লাম্বিক তরঙ্গতে সংকোচন প্রসারণ থাকে, এবং যে অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গতে কিন্তু একটা আপার পয়েন্ট এবং একটা লোয়ার পয়েন্ট থাকে। এইটা প্রথমে আমাদের পারার জন্য। তারপরে এখানে সংকোচন প্রসারণ তো বললাম, তারপরে আর কি, সমবর্তন বা পোলারায়ন ঘটে না। কোথায় ঘটে না? কোথায় ঘটে না সমবর্তন বা পোলারায়ন? কোথায় ঘটে না? অনুদৈর্ঘ্য তরঙ্গতে ঘটে না। তাহলে পারা যাবে এতক্ষণ ধরে যা পড়লাম, অনুদৈর্ঘ্য কি, অনুপ্রস্থ কি। অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ হচ্ছে দুইটা ভাগ তরঙ্গের, দুইটা ভাগের মধ্যে দুইটা ডিফারেন্স পড়তে হবে, একটাতে সমবর্তন হয়, এটাতে হয় না। কোথায় হয় না? আমাদের যে লাম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটাতে সমবর্তন হয় না। কিভাবে মনে রাখবো? আর টেক অ্যান্সার মানে এক্সাম্পল গুলো কিভাবে মনে রাখবো? একটা লম্বা লোক, একটা লম্বা লোক দাঁড়ায় দাঁড়ায় ঢোল বাজায়, লম্বা লোক দাঁড়ায় ঢোল বাজায়, তাহলে লম্বা দিয়ে মনে রাখবো লাম্বিক তরঙ্গ, ঢোল দিয়ে মনে রাখবো সব ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে শব্দ তৈরি হয়, ওইটাতে মনে রাখবো। পারা যাবে? পারা যাবে অবশ্যই। তারপরে দেখো তরঙ্গ সঞ্চালনের প্রক্রিয়া, এই পার্টে শুরু করি আমরা, 2 মিনিট ব্রেক দিয়ে তারপর আবার শুরু করতেছি। তারপরে দেখো সবার শুরুতে যে পয়েন্টগুলো বললাম আমরা, সবার শুরুতে যে মানে কিছু কথাবার্তা বললাম, একটা চিত্র আঁকায় যেগুলো দেখালাম ওগুলাই বইয়ের ভিতরে এখন আছে। তাহলে চলো একটু সামনে আগাই আমরা। সবাই কি সবাই আসো না? আসো অবশ্যই, ঠিক আছে, সামনে আগাই। সামনের মধ্যে এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, যেমন পূর্ণ কম্পন জিনিসটা কি, পূর্ণ কম্পন বা কমপ্লিট অসিলেশন, অসিলেশন এরকম বলা হয়, বা
অস্কিলেশনও বলা হয়। এটা আমাদের বাংলা ভাষণের জন্য নট এতটা নেসেসারি না, যারা ইংলিশ ভাষণের স্টুডেন্ট আছে তাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, কম্পমান বস্তু একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার একই দিকে সেই বিন্দুতে এলে সেটা হচ্ছে পূর্ণকম্পন। এটা নট এতটাও নেসেসারি কিছু না। তরঙ্গ দৈর্ঘ্য, এই পার্টটা একটু শিখতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যটা কি, এটা তো বললামই আমি তোমাকে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লেন্থটা, তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি, একটি কম্পন বস্তু এক সেকেন্ডে যে পরিমাণ, যে কয়টা পূর্ণ কম্পন তৈরি করতে পারে সেটাকে বলে কম্পাঙ্ক। আর আমরা জানি একটা পূর্ণ তরঙ্গ হওয়ার জন্য যে পরিমাণ টাইম লাগে ওইটা হচ্ছে টি, পর্যায়কাল। তাহলে প্রতি এফ ইজ ইকাল টু 1/t। প্রতি সেকেন্ডে যে পরিমাণ পূর্ণ তরঙ্গ তৈরি হবে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ পূর্ণ তরঙ্গ তৈরি হবে সেটাকে কি বলা যায়? সেটাকে বলা যায় হচ্ছে কম্পাঙ্ক বা স্পন্দন সংখ্যা। ওকে, ক্লিয়ার এতটুকু। তারপরে এদিকে ভাইয়ের সামনে আসি। সামনের মধ্যে এখানে হার্জ, হার্জ কিসের একক? হার্জ হচ্ছে এস ইনভার্স 1, এটাকে বলবো হার্জ। হার্জ কিসের একক? ফ্রিকোয়েন্সি বা এফ এর একক বা কম্পাঙ্কের একক হার্জ। তারপরে আসো হোয়াট ইজ তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা হচ্ছে নিউ বার। নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ। এটা এখানেও ডেফিনেশনটা একটু দেখো যে একক দৈর্ঘ্যের মধ্যে, এই ওয়ার্ডটা যদি পাও একক দৈর্ঘ্যের মধ্যে, তখন তুমি ভাইয়া দাগায় দিবা একক দৈর্ঘ্যের মধ্যে যে কয়টা পূর্ণ তরঙ্গ তৈরি হয় সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। একক দৈর্ঘ্যের মধ্যে, খুব ইম্পর্টেন্টলি ভাইটালি মনে রাখতে হবে। নিউ বার দিয়ে প্রকাশ করা হয় 1/λ, যেটা কেমিস্ট্রিতে আমরা পড়ছি। দেন দোলনকাল বা পর্যায়কাল, টাইম পিরিয়ড। দোলনকাল বা পর্যায়কাল হচ্ছে তোমার যে ওই যে একটা পূর্ণ তরঙ্গ হইতে যে পরিমাণ টাইম লাগে ওইটাই। তারপর এখানে দোলনকাল টি ইজ ইকাল টু টি/n, এটা লাগবে না। এই দুইটা ইকুয়েশন আমাদের লাগবে না, বেশি ইম্পর্টেন্ট কিছু না। তারপরে হচ্ছে বিস্তার বা অ্যাম্প্লিটিউড। বিস্তার বা অ্যাম্প্লিটিউডের মধ্যে মাথায় রাখতে হবে যে একটা বস্তু, একটা তরঙ্গ, যে বস্তুটা সাম্যাবস্থা থেকে ডানে অথবা বামে অথবা উপরে অথবা নিচে যে সর্বাধিক দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বিস্তার। দ্যাটস মিন একটা তরঙ্গ আমি আঁকলাম, এই যে সর্বাধিক দূরত্ব যে অতিক্রম করলো উপরে অথবা নিচে, এটা হচ্ছে তরঙ্গের বিস্তার, পারা যাবে। এখন তরঙ্গের বিস্তার বা প্রাবল্য। আচ্ছা, এখানে আরেকটা টপিক আছে, টপিকটা হচ্ছে প্রাবল্য বা আই। আই নিয়ে বিস্তারিত পড়া আছে, আমরা পড়বো। আপাতত মনে রেখে আই, প্রাবল্য। প্রাবল্য, এই প্রাবল্য তরঙ্গের যে বিস্তার তৈরি হয়, তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা আমরা বিস্তারিত পড়বোই, একটা সমীকরণ আছে, সমীকরণ থেকে। তারপরে এখান থেকে কিছু নাই। আদি দশা, ইপক, এটা লাগবে না। তরঙ্গের বেগ, এগুলো কিছু লাগবে না, এটা আগের পড়া ছিল। তরঙ্গ মুখ, তরঙ্গ মুখের মধ্যে মাথায় রাখতে হবে সংজ্ঞাটা পড়লে ভালো হয়, যে কোনো তরঙ্গের উপরে স্থিত সমদশা সম্পন্ন কণাগুলোকে যে তলে অবস্থান করে সেই তলকে বলা হয় তরঙ্গ মুখ। এখানে তল ওয়ার্ডটা মনে রাখবা, তল, যে তলে অবস্থান করে ওইটা হচ্ছে তরঙ্গ মুখ, যে তলে অবস্থান করে তরঙ্গ মুখ। আচ্ছা, এখান থেকে আর কিছু নাই, রশ্মি টশ্মি এগুলো লাগবে না। তরঙ্গ শীর্ষ, তরঙ্গ তীক্ষ্ণতা, পিচ। এই তীক্ষ্ণতা, এই সংজ্ঞাটা লাগবে, তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা আমরা আবার পূর্ব, তীক্ষ্ণতার আরেক নাম মানে ইংলিশ নাম হচ্ছে পিচ। শব্দের তিনটা বৈশিষ্ট্য আছে, তীব্রতা, তীক্ষ্ণতা, আরেকটা কি যেন বইতেই আছে। শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা একটা সুর চড়া নাকি একটা সুর মোটা সেটা আমরা বুঝতে পারবো, সেটাকে বলবো পিচ বা তীক্ষ্ণতা। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা যেন আমরা পারি। জাতি বা গুণ, এটা এই যে, ও ভুলে গেছিলাম, তীব্রতা, তীক্ষ্ণতা একটা জাতি বা গুণ, এটাও একটা শব্দের বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য দ্বারা একটা শব্দের তীব্রতা ও তীক্ষ্ণতা এক হলেও এটি থেকে অন্যটি পৃথক করা যায় সেটা হচ্ছে গুণ বা জাতি। গুণ বা জাতির আরও একটা ডেফিনেশন আছে বইতে, আমরা শেষের দিকে পড়বো। আরেকটা হচ্ছে তরঙ্গের তীব্রতা। তীব্রতাটাও একটি ইম্পর্টেন্ট। তরঙ্গের তীব্রতা আই দ্বারা প্রকাশ করা হয়, এবং তরঙ্গের তীব্রতার হিসাবটা হচ্ছে এরকম যে একটা সমকোণে যদি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়, এটা হচ্ছে শব্দের তীব্রতা। শব্দের তীব্রতার মেইন কথা হচ্ছে, ধরে নাও এখানে একটা প্লেন আছে সমকোণে, 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি এখান থেকে পাস করে যাবে শব্দের, ওটা হচ্ছে শব্দের তীব্রতা। এটা আমরা বিস্তারিত পড়বই, বিস্তারিত বইয়ের ভিতরেই একটু পরেই আছে। তারপরে তারপরে দিকে আসি, তরঙ্গের বেগ, তরঙ্গ মধ্যে সম্পর্কটা কি। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা আমরা সবাই জানি। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এটা খুব ইম্পর্টেন্ট লাগবে। একটা তরঙ্গের বেগ ভি দ্বারা বোঝা হচ্ছে তরঙ্গের বেগ, বেগ। এফ দ্বারা বোঝায় কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। ল্যামডা দ্বারা কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য। পারা যাবে এতটুকু? পারা যাবে। তারপর হচ্ছে কণার বেগ এবং তরঙ্গের মধ্যে সম্পর্ক। এখানে অনেকগুলো প্যাচাল দিছে, যেটা আমাদের লাগবে না। এইগুলাতে এইগুলা লাগবে না, কণার বেগ, তরঙ্গের বেগ, এগুলো লাগবে না। সরাসরি নিচের দিকে আসো, নিচের দিকে একটা কোশ্চেন পাবা, এই কোশ্চেনের অ্যান্সারটা মনে রাখবে। এই প্রশ্নটা করাই দিব না, কারণ এটা 19-এর ম্যাথ এবং এটা আমাদের লাগবে না। তুমি শুধু অ্যান্সারটা মনে রাখবে। এরকম যদি কোনো একটা প্রশ্ন পাও, উদ্দীপক যদি এরকম পাও, দাগাই দিবা অ্যান্সার 1920। 1920 দাগাই দিবা, এটা একটু মুখস্থ করে রাখবা। তারপরে সামনে আসি। সামনের মধ্যে এগুলাও নট নেসেসারি,
এগুলা মেডিকেলে আসার মতো না, মেডিকেলে এগুলা দিবে না, মেডিকেলে এগুলা কিচ্ছু দিবে না। তারপরে তারপরে দিকে এখানে কোনো ম্যাথ নাই, ওভাবে কোনো ইম্পর্টেন্ট কোনো ম্যাথ নাই। সামনের দিকে আগে যাই। সামনের দিকে অগ্রগামী তরঙ্গ। তাহলে একটা তরঙ্গকে সবার শুরুতে বলছিলাম তরঙ্গের কিছু ভাগ আছে, একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, আরেকটা হচ্ছে আহ, স্তব্ধ তরঙ্গ, এরকম কিছু টার্ম আছে, বা প্রোগ্রেসিভ ওয়েভ, আরেকটা হচ্ছে যেটা মিলে গেছে। আচ্ছা, আমি সামনের দিকে আগাই, ভালো মতো বলি। দেখো, অগ্রগামী তরঙ্গ হচ্ছে যে তরঙ্গটা সামনের দিকে ক্রমাগত অগ্রমান থাকে, বা সামনের দিকে যায়, বা ক্রমাগত সম্মুখ দিকে যায়, এটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গ। বেশি কিছু জানতে হবে না, জাস্ট মাথায় রাখবো একটা তরঙ্গ যে সামনের দিকে যায়, এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, এতটুকুই। আচ্ছা, তারপরে দিকে আরো কিছু পয়েন্ট আছে। অগ্রগামী তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলাও এতটাও ইম্পর্টেন্ট না। তোমাদের সত্যি কথা বলতে কোচিং এ ছাড়া এগুলো কোথাও আসে না, এতটা ইম্পর্টেন্ট না, আমি এগুলো দেখাবো না, আমি মেন পরে চলে যাই। অগ্রগামী তরঙ্গের গতিমালা রাশিমালা দেওয়া আছে, রাশিমালা তো তোমরা নিজেরাও জানো, এটা কোথাও আসবে না। তারপরে হচ্ছে বিকল্প পদ্ধতি থেকে কিভাবে ডিরাইভ করা যায়, এটাও কোনোদিনও কোথাও আসবে না। তারপরেও যদি তুমি চাও এই সমীকরণটা পড়ে রাখতে পারো, যে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা কি, y = a sin 2π/λ vt - x, জাস্ট সমীকরণটা পড়ে রাখো। তারপরে এখানে মেইন ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে। পয়েন্ট হচ্ছে কণার সরণ y এবং বেগ v এর মধ্যবর্তী যে দশা পার্থক্য, এটা হচ্ছে 90 ডিগ্রি। কণার সরণ y এবং তরঙ্গ a, এটার মধ্যবর্তী দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। এটা কিভাবে, এটা কিভাবে জানার জন্য আমাদের চ্যাপ্টার 8-এ যাইতে হবে। চ্যাপ্টার 8-এ দুইটা সূত্র ছিল। দেখো তো এটা মনে পড়ে কিনা। v = ওমেগা √(² - x²) চ্যাপ্টার 8-এর মধ্যে। এখান থেকে এই পয়েন্টটা আসছে যে y এবং v এর মধ্যবর্তী দশা পার্থক্য 90 ডিগ্রি। এটা একটু মাথায় রাখো এইভাবে, মানে এটা মনে করার জন্য মনে করা যে একটা তরঙ্গ তার সে এই মানে এইভাবে যায়। তো এভাবে যাওয়ার সময় এই y এবং v এর ডাইরেকশন হয় সামনের দিকে, আর y ডাইরেকশন হচ্ছে উপরের দিকে। তাহলে কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি হলো। আর এটার মধ্যবর্তী সম্পর্কটা একটু পরে রাখলাম। আবার তরঙ্গ y এবং a, এটার আবার মধ্যবর্তী দশা পার্থক্য 180 ডিগ্রি। এটার কনসেপ্টটা কি, এটার কনসেপ্ট হচ্ছে এরকম যে তরঙ্গটাকে যদি আমি একটা এইভাবে একটা পেন্ডুলামের মতো করে চিন্তা করি, পেন্ডুলামের মতো চিন্তা করলে একটা তরঙ্গ যে যায়, ধরে নাও তার ডাইরেকশনটা যদি হয় এদিকে, ধরুন একটা তরঙ্গ যাচ্ছে এদিকে, বাট তার অ্যাক্সিলারেশন কাজ করে তার উল্টা দিকে। কেন, কারণ হচ্ছে a = -ω²x। এই মাইনাস যে সাইনটা আছে, মাইনাস সাইন দ্বারা ইন্ডিকেট করে এক্স এর একদম পরস্পরের বিপরীত দিক। আর এখানে এখানে কিন্তু মাইনাস সাইন ওইভাবে না, এটা আসলে √ওভার সম্পর্ক দিয়ে দেওয়া আছে, এটা এতটা আমাদের ইম্পর্টেন্ট কিছু না। জাস্ট মাথায় রাখবো, দুইটা সূত্র মনে রাখবো, এবং মাথায় রাখবো যে কত দশা পার্থক্য, কত 90 ডিগ্রি একটা, আর একটা হচ্ছে 180 ডিগ্রি। তোমাকে মনে রাখার টেকনিকও বলে দিলাম, একটা সূত্র দিয়ে মনে রাখবা আর একটা চিত্র দিয়ে মনে রাখবা। তাছাড়া বাদ বাকি চ্যাপ্টার 8-এ আছে বিস্তারিত। আচ্ছা, সামনের দিকে আগাই। সামনের দিকে ভাইয়া আর কি আছে এখানে তরঙ্গ চ্যাপ্টারে, দশা পার্থক্য এবং দশা, খুব ইম্পর্টেন্ট টপিক। দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যবর্তী সম্পর্কটা কি। দশা পার্থক্য = 2π/λ × পথ পার্থক্য। এটা একটু বিস্তারিত বলতে হবে, দশা পার্থক্য আর পথ পার্থক্যের হিসাবটা কি। এটা সাপোজ আমাদের একটা তরঙ্গ, এবং এই তরঙ্গের মধ্যে, আচ্ছা দশা, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। বাট এই মূল সূত্র দিয়ে আমরা পরীক্ষার হলে ম্যাথ করব না। ম্যাথ করার জন্য আরেকটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে তোমার যদি কোথাও ল্যামডা পাও, তুমি ল্যামডা পাও, তাহলে তুমি ওই জিনিসটা বুঝবা ওইটা পথ বলছে, পথ পথ ইন্ডিকেট করছে। কোথাও যদি পাই পাও, পাই, তাহলে বুঝবা ওইটা দশা ইন্ডিকেট করতেছে। তাহলে দশা কি, দশা মানে কোনো একটা ম্যাথের ক্ষেত্রে তুমি যদি পাও পাই দিয়ে কিছু একটা, তাহলে ওইটা হচ্ছে দশা, দশা পার্থক্য। ল্যামডা দিয়ে কিছু পাইলে ওটা পথ, পথ পার্থক্য। এখন এই দুইটার মধ্যে কনভার্সন কিভাবে করবো, কনভার্সন করার আগে তোমাকে কিছু জিনিস বুঝাই নিতে হবে, বা কিছু জিনিস দেখাইতে হবে। এই ছবিটার দিকে যদি তুমি দেখো যে ভাইয়া এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, ল্যামডা না, ল্যামডা দূরত্ব। একটা কাজ করো তো, এই এই যে এতটুকু, এই মাথার এতটুকু এখানে আঁকলাম আমি, ঠিক আছে, কোনো সমস্যা আছে এতটুকুতে? ভালো মতো আঁকি, দেখো ভালো মতো আসলে আঁকলে আরো ভালো মতো বুঝতে পারবো।
হুম, যদিও কিছুই হইলো না, সমস্যা নাই। তারপরে নিচেরটা, আবার নিচেরটা যদি আমি ঘুরে এই পাশে আনি, এরকম করা যায়? যদি আমি একটু ভালো মতো আঁকি এটা, তাহলে এই টোটালটা মিলে একটা জিনিস আসবে, টোটালটা মিলে এরকম একটা জিনিস আসবে। আমি আবার বলি, দেখো এখানে উপরের পার্টটুকু নিছি, উপরের পার্টটুকু নিয়ে এই যে এখানে উপরের পার্টটুকু দিছি, নিচের পার্টটুকু নিছি, নিচের পার্টটুকু নিয়ে নিচের পার্টে দিছি, তাহলে টোটাল একটা বৃত্ত তৈরি হয়েছে। এখন আমাকে বলো তো বৃত্ত টোটাল কত, মানে এখানে টোটালটা কত ডিগ্রি কোণ তৈরি করলো মাঝখানে, মাঝখানে টোটাল কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি? 2 পাই, 2 পাই। এখন একটা যেটা মেইন মুদ্রার কথা বলি, মুদ্রার কথা হচ্ছে এখানে ল্যামডা আমি যদি এভাবে আঁকাই তাহলে আসবে 2 পাই। ল্যামডা ইন্ডিকেট করা হচ্ছে পথ, পাই ইন্ডিকেট করা হচ্ছে দশা। তার মানে এখান থেকে একটা আলটিমেট একটা লাইন আসে বা সামারি আসে, সামারিটা হচ্ছে ভাইয়া এইটা, ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই। তার মানে আমি দুইটার মধ্যে সম্পর্ক পাই গেছি, আর এই সম্পর্কের উপর ভিত্তি করেই এই সূত্রটা আসছে, দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। বাট এই সূত্রতে আমি ম্যাথ করবো না, কেন? আমি যেহেতু শিখে গেছি ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই, তাহলে তো হয়েই গেছে, আমার ম্যাথ করা হয়ে গেছে। দেখো কিভাবে, তোমাকে যদি বলে একটা বস্তুর বস্তুর দশা পার্থক্য 5 পাই/4, ওই বস্তুর পথ পার্থক্য কত? এখন তুমি কি এটা সূত্রের মধ্যে বসাবা, সূত্রের মধ্যে বসে বসে করবা? না, দরকার নেই। দেখো আমি কেমনে করি। আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই, আমরা দেওয়া আছে দশা, দশা না দশা থাকবে পাই দিয়ে, তাহলে বানাইতে হবে ল্যামডা ভিত্তিতে, ল্যামডা বানাইতে হবে। ল্যামডা বানানোর জন্য কি করতে হবে? 2 পাই এর জায়গায় আমি জাস্ট ল্যামডা বসাই দিব। এখানে 2 পাই আছে না? 2 পাই নাই, তাহলে কি করতে হবে? বানাইতে হবে 2 পাই। কিভাবে বানাবো ভাই? 5 ইন্টু 2 পাই দিব উপরে, যেহেতু উপরে একটা 2 এক্সট্রা গুণ দিয়েছি, তাহলে নিচেও এক্সট্রা 2 গুণ দিব 8। হয়ে গেছে না কাহিনী? এখন দেখো তো এই 2 পাই অংশের জায়গায় আমি জাস্ট ল্যামডা ল্যামডা লাগাই দিব, 5 ল্যামডা/8। বুঝা গেছে? 5 ল্যামডা/8 কিভাবে আসলো? জাস্ট তুমি সিম্পল ভাষা মানে সিম্পল ম্যাথ করবা। আবার আরো কিছু এক্সাম্পল দেই। তোমাকে যদি বলে একটা বস্তুর পথ পার্থক্য, ডেল পথের ভ্যালু দেওয়া আছে তোমার 5 ল্যামডা/6। এখন এটা ল্যামডা কিন্তু পাই না, 5 ল্যামডা/6। তোমার এটা থেকে বানাইতে বসে দশা পার্থক্য কত এটার? দশা পার্থক্য বানানোর জন্য আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই, জাস্ট ল্যামডা জায়গায় 2 পাই মাইরে দিব, শেষ, কাহিনী শেষ। ল্যামডা জায়গায় 2 পাই বসাই দিব, তাহলে 5 × 2 পাই/6। তাহলে ক্যালকুলেশন যদি করো 2 এর সাথে 6 কাটা যাবে 3, তাহলে 5 পাই/3 অ্যান্সার। বুঝতে পারছো? একদম ইজি বিষয়, কোনো ভেজাল নাই, কোনো নট এ সিঙ্গেল ভেজাল। বুঝতে পারলে একটা লাইক দিতে পারো। সামনে আগে এভরিওয়ান গিভ মি এ লাইক। ওকে, সামনে আসি। আচ্ছা, তারপরে সামনের দিকে এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এগুলা আজেরা পেঁচাল, এগুলো কিছু নাই। আমরা মেইন পড়ায় চলে আসি। উপরিপাতন নীতি। একটা অগ্রগামী তরঙ্গ আমরা শিখে গেলাম। অগ্রগামী তরঙ্গ হচ্ছে কিছু না, একটা তরঙ্গ যেটা সামনের দিকে যায়, বেসিক কথা। একটা অগ্রগামী তরঙ্গের সূত্র আছে, অনেক কিছু আছে, হ্যান ত্যান অনেক কিছু আছে, যেটা আমাদের লেভেলে মানে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগবে না। উপরিপাতন নীতি থেকে কি শিখবো, কি শিখবো? চলো সামনের দিকে দেখি। আচ্ছা, তার আগে জানতে হবে হোয়াট ইজ উপরিপাতন নীতি। উপরিপাতন নীতি সিম্পল হিসাব, একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপরে যদি তুমি ফালাও, মানে উপরিপাত করো, যে নীতিটা ফলো করে, যে নিয়মে যে নীতিটা ফলো করে, ওইটাই উপরিপাতন নীতি। এই নিয়মটা কি? ভেক্টরের নিয়ম। উপরিপাতন নিয়ম কিসের উপর ভিত্তি করে? ভেক্টরের নিয়মের উপর ভিত্তি করে চলে। দ্যাটস মিন, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই। আচ্ছা, তার আগে এই এমসিকিউটা শেষ করে আসি। ভেক্টরের যোগফল অনুযায়ী আমাদের উপরিপাতন নীতি হবে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। প্রিন্সিপাল অফ সুপারপজিশনের মধ্যে নীতিটা এটাই যে একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর আমি বসাবো, যে এই কোনো কোণার উপর একই সময়ে দুটি তরঙ্গ যদি আপতিত হয়, তাহলে সাম্যাবস্থান থেকে যে লব্ধি সরণটা হবে, ওই লব্ধি সরণটা কিসের উপর ভিত্তি করব? কিসের উপর ভিত্তি করে হিসাব করব? ভেক্টরের নিয়ম অনুসারে মানে আমরা হিসাব করব। তাহলে দেখো সূত্রটা দেখো কেমন আসে। একটা তরঙ্গের ইকুয়েশন যদি সাপোজ তোমার থাকে y1, আর একটা তরঙ্গের ইকুয়েশন যদি থাকে y2, তাহলে তাদের যে লব্ধি একটা তৈরি হবে, ওইটা হবে y1 প্লাস y2। কিভাবে? কই 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 গেল? কোথায়? এই যে দেখো ভেক্টর y1 প্লাস y2, ভেক্টর নিয়ম অনুসারে আমাদের এটা হিসাব আসবে। তুমি যদি ভেক্টর সাইনটা উঠাই দাও তাহলে কি আসবে? প্লাস মাইনাস আসবে। খুব ইম্পর্টেন্টলি মনে রাখবো। এখন ভাই একটু প্র্যাকটিক্যালি দেখান, প্র্যাকটিক্যালি দেখাই। প্র্যাকটিক্যালের মধ্যে সাপোজ তোমার এটা একটা তরঙ্গ এবং এটা আরেকটা তরঙ্গ, এটা থেকে একটু বড় দিলাম, এই দুটো যদি আমি মিক্স করি, মিক্স করলে কেমন আসবে, তাই না?
মিক্স করলে কেমন আসবে? মিক্স করলে দুইটা মিক্স করলে যে যেরকম আসার কথা ওরকম আসবে, দুইটা মিক্স করছি। ঠিক আছে, আরো একটা প্র্যাকটিক্যালি দেখি। এটা একটা তরঙ্গ, ঠিক তার উল্টা আর একটা তরঙ্গ দিলাম, কিন্তু মানে একদম মিক্স আপ করে দিই নাই, একদম মানে একদম করে দেই নাই, মানে মিক্স আপ ভাবে কি একদম মেপে মেপে কিছু দেই নাই, কিন্তু উল্টা দিছি। উল্টা দিলে কি হবে, এইটার একটু বিস্তারটা কমে যাবে, এটার বিস্তারটা কমে যাবে, কমে যায় এরকম এরকম কিছু একটা আসবে। আরেকটা দেখো, আরেকটা হচ্ছে তোমার যদি একটা তরঙ্গ এরকম থাকে, একই সময়ে আরেকটা তরঙ্গ ঠিক তার উল্টা লাগাবো, এখানে আবার একদম মাইপা দিছি, উপরেরটা নিচে দিছি, নিচেরটা উপরে দিছি, মাইপা দিছি। হ্যাঁ, এখন কি হবে, এখন যদি দুটো মিক্স করো ভেক্টরের নিয়ম অনুসারে, এটা যদি মিক্স করো, মিক্স করলে আসবে জিরো, মানে কিছুই না, লাইন আসবে, একটা সোজা লাইন। এইটাই হচ্ছে উপরিপাত নীতি, এবং এই নীতি অনুসারে আমাদের বেশ কয়েকটা ফ্যাক্টর আছে এখানে। ফ্যাক্টরগুলো কি, উপরিপাত নীতির ফলে তিনটা জিনিস তৈরি হয়। স্থির তরঙ্গ তৈরি হয়, যেটা একটু আগে দেখে আসলাম আমরা, লব্ধি সরণ। এইটা কিভাবে, একটা তরঙ্গ যদি উপরেরটা হয় আর একটা তরঙ্গ নিচেরটা হয়, একদম সেম সেম দুইটা, সেম বিস্তার, সেম তরঙ্গ দৈর্ঘ্য, সেম সেম টাইমে আমি উপরিপাত করছি, তাহলে এখানে একটা লব্ধি যে সরণটা তৈরি হবে, একদম লিনিয়ার সরণটা তৈরি হবে, ওইটা হবে আমাদের লব্ধি সরণ। ঠিক আছে, এখানে দেখো কি হয়েছে, এখানে এখানে দেখো দুইটা তরঙ্গ সেম ভাবে ফালাইছি, সেম ওয়েতে, তাহলে সেটা দুইটা অ্যাম্পলিটিউড হয়ে গেছে, মানে দুইটা আরো আরো বেড়ে গেছে। এই বাস্তব এক্সাম্পল বলি, তুমি একটা গান একটা লাউড স্পিকারে বাজাইতেছো, একটা লাউড স্পিকারে, সাপোজ এটা আমার একটা লাউড স্পিকার, এটা আর একটা লাউড স্পিকার, একটা সেম গানে আমি বাজাইতেছি দুইটা লাউড স্পিকারে, তাহলে কি সাউন্ড বাড়বে না? মানে তোমার কাছে কি শব্দ বেশি আসবে না? বেশি আসবে, এটাই বুঝাইতে চাচ্ছিলাম। সেম লাউড স্পিকারে দুইটা যদি বাজায় আমি আরো সাউন্ড পাবো। ঠিক আছে, এখন আসো, এই উপরিপাতন নিয়মের ফলে তিনটা ঘটনা হয়। তিনটা ঘটনার মধ্যে একটা হচ্ছে স্থির তরঙ্গ, স্টেশনারি ওয়েভ, ব্যতিচার বা ইন্টারফারেন্স, স্বরকম্প বা বিট। এই ব্যতিচার কিন্তু আবার চ্যাপ্টার 7 এর ব্যতিচার না, এটা আলাদা জিনিস, স্বরকম্প বা বিটস আলাদা আলাদা জিনিস। স্থির তরঙ্গ আমরা একটু আগে পড়ে আসলাম যে একই রকম দুইটা যদি সরল দোলন তরঙ্গ পরস্পর বিপরীত দিকে এসে উপরিপাতিত হয়, সেটাকে আমরা বলবো স্থির তরঙ্গ। ব্যতিচার কি, ব্যতিচার হচ্ছে একই কম্পাঙ্ক থাকতে হবে, মানে তরঙ্গ দুইটার মধ্যে একই কম্পাঙ্ক থাকতে হবে, একই কম্পাঙ্ক বিস্তার, অথবা একই কম্পাঙ্ক সামান্য ভিন্ন বিস্তার। এই ওয়ার্ডটুকু শুধু দাগাবা, সামান্য ভিন্ন বিস্তার, তাহলে ওইটা হবে ব্যতিচার। পরস্পর যদি উপরিপাতিত করি তাহলে ওইটা হবে ব্যতিচার। আবার তুমি যদি দেখো স্বরকম্প, স্বরকম্পের মধ্যে এই যে এটা বিস্তার, বিস্তার সেম থাকে, একই বিস্তার, কিন্তু কম্পন একটু ভিন্ন। একই বিস্তারে দুইটা ভিন্ন কম্পনের যদি তুমি দুইটা একসাথে তরঙ্গ উপরিপাতিত করো, তাহলে যেটা তৈরি হবে ওইটা বিট। তাহলে দুইটা সামারি বলি। সামারিটা হচ্ছে তিনটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ আমাদের দুইটা কম্পোনেন্ট, একটা একটা কম্পোনেন্ট হচ্ছে কম্পাঙ্ক কেমন হয়, কম্পাঙ্ক কেমন হয়, এবং আরেকটা কম্পোনেন্ট হচ্ছে কম্পাঙ্ক সাথে সাথে বিস্তার কেমন হয়, না বিস্তার, বিস্তার। স্থির তরঙ্গের মধ্যে কম্পাঙ্ক সেম থাকে, বিস্তার সেম থাকে, প্রথমত। দ্বিতীয়ত, স্থির তরঙ্গ তো গেল, কম্পাঙ্ক বিস্তার এখানে সেম থাকবে, এখানেও সেম থাকবে স্থির তরঙ্গের মধ্যে। ব্যতিচারে কি হবে, ব্যতিচার, ব্যতিচারের মধ্যে সামান্য ভিন্ন কম্পন থাকবে, সামান্য ভিন্ন, এখানে থাকবে সেম। পারা যাবে, পারা যাবে। তারপরে আমাদের বিট, বিটসে কি আসবে, বিটস, বিটসের মধ্যে কম্পাঙ্ক, কম্পাঙ্ক সেম, না সরি, কম্পাঙ্ক, হ্যাঁ কম্পাঙ্ক সেম, কিন্তু দেখি তো দেখি তো কি 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 লিখলাম, বিটের মধ্যে স্বরকম্প বা বিট, স্বরকম্প বিটের মধ্যে, না 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 ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এটা হচ্ছে সামান্য ভিন্ন বিস্তার, সামান্য ভিন্ন বিস্তার আসবে হচ্ছে তোমার ইয়ের মধ্যে, একটু ভুল হয়ে গেছে, ব্যতিচারের মধ্যে এখানে আসবে সামান্য ভিন্ন এই পার্টে, এটা সেম, মানে কম্পাঙ্ক সেম, এইটাতে সামান্য ভিন্ন, সামান্য ভিন্ন। বুঝতে পারলে কমেন্টে জানাও যে বুঝতে পারছি, অথবা লাইক দাও যে ভাইয়া বুঝতে পারছি। তারপরে বিটসের মধ্যে কি জানো, কি কি করবো, বিটসের মধ্যে আমাদের কম্পাঙ্ক সামান্য ভিন্ন, সামান্য ভিন্ন, আর এখানে সেম। বুঝে গেছে? তাহলে এটা মনে রাখবো কিভাবে ভাইয়া যদি ভুলে যাই? ভুলে গেলে মনে রাখার টেকনিক হচ্ছে যে দেখো বিস্তারের স্ত আছে না, স, এইখানে বিটসের স আছে লাস্টে, স। আর ব্যতিচারে কিছু না, তুমি বিস্তারে মনে করবা যে স, যেটা বিটসের স, এটা সেম থাকে।
আর বাকিটা তো উল্টাই দিবা, তাহলেই হয়ে যাবে। আর স্থির তরঙ্গতে তো দুইটাই সেম থাকবে, বিস্তারও সেম থাকবে, কম্পাঙ্ক সেম থাকবে, সবই সেম থাকবে, কিন্তু বিপরীত দিকে থাকবে। পারা যাবে? পারা যাবে। এই 3টা পয়েন্ট যেন আমরা ভাইয়া পারি, 3টা পয়েন্ট যেন পারি। দেখো আরেকবার, আরেকবার বই থেকে এই 3টা পয়েন্ট ভালো মতো খেয়াল করো, তারপর আমরা স্থির তরঙ্গ পার্টে চলে যাই, স্টেশনারি ওয়েভের পার্টে চলে যাই। পারবা কিনা বলো, যতটুকু পড়াইলাম এতটুকু পারা যাবে? তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম ভাই? এতক্ষণ ধরে পড়লাম হচ্ছে ল্যামডা মানে 2 পাই। ল্যামডা মানে 2 পাই কোথায় পড়লাম? একটা পথপার্থক্য থেকে দশাপার্থক্যে কনভার্ট করার সময় ল্যামডা মানে 2 পাই, এটা আমাদের ভালো মতো একদম আত্মস্থ করতে হবে, এবং ওই টাইপ ম্যাথগুলো আমরা ওইভাবেই করব। হুম, ল্যামডা মানে 2 পাই, এইভাবে ম্যাথগুলো এইভাবেই করা করা লাগবে, যেন তুমি পরীক্ষার হলে এই যে 5 ল্যামডা বাই 2, এটা থেকে আমি পাইতে বের করতে পারি, মানে দশাপার্থক্যতে বের করতে পারি। বা তোমাকে যদি বলে 4 পাই বাই 2, 4/2, এটা কি আমাদের দশাপার্থক্যতে, এটা দশা দেওয়া আছে, পথপার্থক্যতে কত আমরা জানি, ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই। ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই, জাস্ট বসে দেবো, তাহলে আসবে 2 ল্যামডা বাই 2, মানে শুধু আসবে ল্যামডা। এরকম, মানে তুমি যেভাবে খুশি ওইভাবে বের করতে পারো। তাহলে আমরা তারপরে লাস্টে 3টা টপিক পড়লাম, যে একটা কম্পন যদি তৈরি হইতে হয়, একটা কম্পন তৈরি হয় অগ্রগামী তরঙ্গ, এবং স্থির তরঙ্গ তৈরি হয়। স্থির তরঙ্গের মানে উপরিপাতনের ফলে স্থির তরঙ্গ তৈরি হয়, ব্যতিচাপ তৈরি হয়, এবং স্বরকম্প বা বিষ তৈরি হয়। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা আসি স্থির তরঙ্গতে। স্থির তরঙ্গের পাঠের মধ্যে, স্থির তরঙ্গের পাঠের মধ্যে প্রথম তো আমরা বেসিকটা বুঝে গেছি, যে এই স্থির তরঙ্গের মধ্যে একটা দুইটা একদম পরস্পর বিপরীত ভাবে আসবে এবং একটা স্থির তরঙ্গ তৈরি হবে। এখন ভাই একটা জিনিস খেয়াল করতে হবে, বা একটা জিনিস বুঝতে হবে, সুস্পন্দ বিন্দুটা কি এবং নিস্পন্দ বিন্দুটা কি। সুস্পন্দ বিন্দু হচ্ছে যেখানে তোমার কোনো একটা বস্তুর বিস্তার সর্বাধিক ছিল। দেখো লাইনটা দেখো, স্থির তরঙ্গের উপরস্থ কোনো বিন্দুতে বস্তু কণার বিস্তার শূন্য এবং কোনো কোনো বিন্দুতে বিস্তার সর্বাধিক। যে বিন্দুগুলোতে বিস্তার সর্বাধিক সেগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু। হয়তো বা বুঝো নাই, আমি তোমাকে একটু দেখাই হিসাবটা কি। হিসাবটা হচ্ছে, একটা আগে স্থির তরঙ্গ তো আঁকতে হবে। স্থির তরঙ্গ আঁকার আগে আমাদের দুইটা অগ্রগামী তরঙ্গ আঁকতে হবে এবং পরস্পর বিপরীত ভাবে আঁকতে হবে। এটা একটা, এটা আরেকটা, এখানে ধরে নাও মিলে গেছে। এখন পয়েন্টগুলোতে একটু খেয়াল করি আমরা। এই পয়েন্ট এবং এই পয়েন্ট পরস্পরের হাইয়েস্ট অবস্থানে আছে। এই পয়েন্ট পরস্পরের হাইয়েস্ট অবস্থানে আছে। যেগুলো হাইয়েস্ট অবস্থানে আছে, এবং এই দুইটা তো আমাদের থাকবে না, তাই না? এই যে দেখো, এই যে লাইনটা আঁকছি, এই লাইনটা, নিচের লাইনটা, এগুলো তো থাকবে না। আবারও বলি, দেখো এই লাইন তো থাকবে না যখন স্থির তরঙ্গ তৈরি হবে। স্থির তরঙ্গ তৈরি হলে তো আমাদের এরকম লাইনই থাকবে। তাহলে আমি এটা র্যামনেন্ট আঁকি, র্যামনেন্ট মানে হচ্ছে এটার মানে অবস্থাটা আঁকি এরকম। এটা যে আপার পয়েন্ট, মানে একদম বিস্তারে যে সর্বাধিক অবস্থান ছিল, এই যে এটা আর এটা, সর্বাধিক অবস্থা হচ্ছে এই যে এই পজিশনগুলোতে। এবং সর্বনিম্ন অবস্থা কোনটা ছিল? সর্বনিম্ন অবস্থা হচ্ছে এই পজিশনটা। এই যে দেখো, এই পজিশন সর্বনিম্ন অবস্থা। তাহলে আমি আপার পয়েন্টগুলো আমি এই যে পিঙ্ক কালার দিয়ে মার্ক করি, এবং লোয়ার পয়েন্টগুলো আমি গ্রিন কালার দিয়ে মার্ক করি। বুঝা গেছে? মার্কিংগুলো কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? মার্কিংগুলো ভাগ করা হয়েছে এই যে আগের যে দুইটা তরঙ্গ ছিল, ওই আগের দুইটা তরঙ্গের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। এখন এই মার্কিংগুলোর মধ্যে তুমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারবা, ক্লিয়ারলি যে জিনিসটা বুঝতে পারবা, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব কত। এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে ল্যামডা বাই 2।
λ/2। সেম ভাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্বটাও λ/2। কেন ভাই λ/2 কেন? কারণ দেখো এটার সাথে এটা মিক্স করলে ল্যামডা হয়ে যায়, তার জন্য এটা λ/2, এটাও λ/2। তাহলে এখানে একটা পয়েন্ট যে আসবে, যে পয়েন্টগুলো যে গ্রিন কালার দিয়ে আঁকছি, এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, এই দুইটা টপিকই আসে স্থির তরঙ্গের বেলায়। স্থির তরঙ্গতে সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু আসবে। তাহলে এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু এবং এটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। এটা আবার সুস্পন্দ বিন্দু, এটা আবার নিস্পন্দ বিন্দু। ওকে, এখন দেখো একটা জিনিস আবার খেয়াল করি। তাহলে হিসাবটা হচ্ছে এরকম যে সুস্পন্দ বিন্দু আমি ক্রস দিয়ে প্রকাশ করি আর এটা গোল দিয়ে প্রকাশ করি, ক্রস দিয়ে গোল দিয়ে। এখন আমি একটা সুস্পন্দ থেকে আরেকটা সুস্পন্দ মধ্যবর্তী দূরত্ব λ/2 এবং একটা নিস্পন্দন থেকে আরেকটা নিস্পন্দনের মধ্যবর্তী দূরত্ব λ/2। তাহলে একটু ভালো ভালো করে চিন্তা করে বলো তো ভাইয়া, একটা সুস্পন্দ থেকে আরেকটা নিস্পন্দ পাশাপাশি দূরত্ব কত হতে পারে? টোটালটা যদি হয় λ/2, তাহলে এটার মধ্যের যে অবস্থাটা, মধ্যের অবস্থার ভ্যালুটা আসবে λ/4। মানে পাশাপাশি দুটি সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আসবে λ/4 এবং পাশাপাশি দুটি সুস্পন্দ ও সুস্পন্দ বিন্দুর দূরত্ব আসবে λ/2। কেন এখানে আবার পাশাপাশি বললাম? কারণ দেখো উপরে ছবিতে দেখো, এখানে পাশাপাশি না হলে তো আমার পরেরটাতেও ইন্ডিকেট করতে পারো, এখানেও ইন্ডিকেট করতে পারে, ওইখানে ইন্ডিকেট করা যাবে না। পাশাপাশি দুইটা সুস্পন্দতে ইন্ডিকেট করতে হবে। তাহলে আবার বলি, পাশাপাশি দুইটা সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/4 এবং পাশাপাশি দুইটা সুস্পন্দ এবং সুস্পন্দ বিন্দু, অথবা পাশাপাশি দুইটা নিস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2। এই এমসিকিউ দুইটা যেন আমরা পারি। এখন আসো বইতে। বইয়ের মধ্যে অনেকগুলো কথা আছে। দেখো নিস্পন্দ বিন্দুর মধ্যে যেখানে বিস্তার শূন্য হয় সেগুলো হচ্ছে নিস্পন্দ বিন্দু বা নোড, আর ওটা হচ্ছে কি বলা হয়, এন্টিনোড। সুস্পন্দটাকে বলা হয় এন্টিনোড। তারপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/2, একটি সুস্পন্দ এবং একটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব λ/4। এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা দিয়ে আমরা আজকের ক্লাসটা মোটামুটি শেষ করার চেষ্টা করব। এবং এই ম্যাথটা একটু দেখো, কোনো স্থির তরঙ্গের উপরস্থ দুটি নিস্পন্দ বিন্দু, দুইটা পরস্পর নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0.52 মিটার। কম্পাঙ্ক দেওয়া আছে 320 হার্জ এবং বেগ কত হবে? আমরা জানি v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে আমাদের বেগ দেওয়া আছে, বেগ বের করতে হবে। বেগ হোয়াট, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 320। ল্যামডা বের করতে হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট। ল্যামডা বের করলে ম্যাথ হয়ে যাবে। ল্যামডা কিভাবে বের করবো? দুইটা নিস্পন্দ দেওয়া না, তাহলে λ/2 পরস্পর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? λ/2। λ/2 এর ভ্যালু কত? 0.52 এত মিটার। এখন ল্যামডার ভ্যালু কত আসবে? 0.52 যদি 2 গুণ করি তাহলে 1 মিটারের কাছাকাছি, 1 দশমিক সামথিং, 1.04, 1 মিটারের কাছাকাছি। তাহলে আমি যদি এখানে বসে দিই ভি ইজ ইকুয়াল টু, তাহলে আসবে 320 ইন্টু 1.04। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 330 এর কাছাকাছি। দেখো তো 330, হ্যাঁ 330 এর কাছাকাছি, 330 মিটার পার সেকেন্ড। যেহেতু আমাদের হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, এইভাবে আমরা একটু হ্যান্ড ক্যালকুলেশন করবো। হ্যান্ড ক্যালকুলেশনে এটা বুঝতে হবে যে কোনটা কেমন আকৃতির হয় বা কেমন প্রকৃতির হয়। এইচএসসি 26 উম্মে খাইরুম মারিয়া। এইচএসসি 26 হইলে তো ক্লাসটা কিছুই বুঝো নাই মনে হয়। ক্লাসের এতক্ষণ ধরে A to Z যা বললাম কিছুই বুঝো নাই এইচএসসি 26 হইলে। আর এইচএসসি 26 মানে এইচএসসি স্টুডেন্টরা কেন জানি আমার ক্লাস বুঝে না, তাড়াতাড়ি বলি দেখে বুঝে না, নাকি কি কারণে বুঝে না। দেখো সবার শুরুতেই কিন্তু বলে নিছি এটা মেডিকেল সেকেন্ড টাইম আমাদের ক্লাস। 26 ব্যাচ কিন্তু 24 ব্যাচের থেকে 2 বছরের জুনিয়র, 2 বছরের পিছনে তোমরা তোমরা কেমনে মানে এটা ডিফাইন করো যে কিভাবে এগুলা বুঝবা? আমি যে এই সেকেন্ড টাইমারদের যে ক্লাসগুলো নেই বা সেকেন্ড টাইমারদের যে একটা রিভিশন ব্যাচের যে বা যে ধাঁচে ক্লাস নেই, ওই ক্লাসগুলো হচ্ছে মানে ওয়ান কাইন্ড অফ রিভিশন টাইপ। তুমি হয়তোবা এগুলো জানতা, হয়তোবা জানতা না, হয়তোবা আপছাপছা ভাবে জানতা, কিন্তু এখন যেন ভালো মতো তুমি একটা জিনিস সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে যাইতে পারো যে হ্যাঁ এটা পড়া লাগবে, এটা পড়া লাগবে না, এইভাবে যেন একটা সলিড সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে যাইতে পারো। আর ভালো মতো বলি যে আমাদের যতগুলা সামনের মানে দিন আসবে, মানে আমাদের সামনে যতগুলা দিন আসবে ওই দিনগুলাতে যেন আমরা এইটা মনে না করি আমার যদি চান্স না হয় সেকেন্ড টাইমে অথবা মেডিকেল ফার্স্ট টাইমার যদি হয়ে থাকো, যদি ভাবো যে আমার যদি চান্স না হয়, যদি চান্স না হয়, এটা না আসলে ভাববাই না, তুমি ভাবারই দরকার নেই। যদি চান্স না হয় না হইলে না হবে, দরকার নেই।
এটা ভাবতে ভাবতে তোমার টাইম চলে যাবে, বিশ্বাস করো, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এটা অনেক স্টুডেন্ট বারবার বলে, ভাইয়া যদি চান্স না হয়, তোমার এটা ভাবার দরকার কি, তুমি প্রিপারেশন নাও। প্রিপারেশনটা হচ্ছে মেইন। চান্স হোক না হোক ওইটা আমাদের পরের হিসাব, পরের হিসাব। চান্স আমার প্রিপারেশন ঠিক থাকলে হবে, কপালে থাকলে হবে, সৃষ্টিকর্তার ইচ্ছা থাকলে হবে। যদি চান্স না হয়, এটা চিন্তা করতে করতে তুমি দেখবা যে তোমার পুরো দিনই শেষ। তুমি সাপোজ তোমার কলেজে একটা অর্ধবার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষাতে তুমি যদি ভাবো যদি এ প্লাস না পাই, এই যদি এ প্লাস না পাই এই চিন্তা করার থেকে তুমি ভাই পড়তে পারো না, তুমি একটা দুইটা চ্যাপ্টার তো পড়তে পারো, পড়তে পারে তো তোমার পড়াটা শেষ হবে। যদি এই যদি যদি মাথা থেকে বাদই দিয়ে দাও, যদি কিছু না হইলে হবে, না হইলে নাই, ইয়েস অর নো, মাঝখানে কিছু নাই। একদম প্র্যাকটিক্যালি কথা বললাম, প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। মেডিকেল অ্যাডমিশন লিস্টে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে, তোমার ওই পরীক্ষা অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে, এটাও চিন্তা করার দরকার নাই। তুমি ভাই মাথায় রাখো যে আমার পড়াটা আমি পড়তেছি কিনা, আমার পড়া আমি ঠিক মতো জানতেছি কিনা। দেখো আমি যতটুকু ক্লাসে বললাম একটাও আননেসেসারি কথা না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তোমার এখানে বোঝানোর জন্য যে বিস্তারিত সবকিছু বুঝাই ফেলবো বা বিস্তারিত সবকিছু পড়ে ফেলবো এরকম ভাইবো না। তোমাকে একটা জিনিস ধরাই দিলাম যে ভাইয়া এই কয়টা টপিক তোমার একটু দেখতে হবে, এই কয়টা টপিকের বাইরেও আসতে পারে, নাও আসতে পারে, এই কয়টা টপিকই ফ্রিকুয়েন্টলি আসে পরীক্ষায়, এগুলাই তোমার একটু পড়লে তোমার একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে। এবং তুমি যদি বুঝো বিষয়গুলো তাহলে একটা ভালো প্রিপারেশন নেওয়া যাবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি, বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে বাকি চ্যাপ্টারের বাকি অংশ থেকে শুরু করব। ক্লাস যদি একটু হলেও উপকারে লাগে নিচে কমেন্টে জানাবো ভাইয়া উপকারে লাগছে, দ্যাটস ইট।